আজকে গল্পের নাম মৃত্যুর পর। মাঠে খেলতে গিয়েছিলাম। আমাদের কিশোর সংঘ ফুটবল খেলায় আশেপাশের 2-4খানা গ্রামের মধ্যে মোটামুটি সুনাম অর্জন করেছে। আমরা প্রতিদিনই মাঠে গিয়ে ঘন্টাখানেক ধরে প্র্যাকটিস করি। সেদিনে প্র্যাকটিস করতে মাঠে গিয়েছিলাম। খেলা যখন শেষ হওয়ার মুখে, তখন দেখলাম পশ্চিম আকাশ কালো করে দৈত্যের মতো মেঘ উঠেছে। দেখতে দেখতে সেই মেঘ আকাশ ছেয়ে গেল। আমরা সকলে প্রায় ছুটতে ছুটতেই যে যার বাড়ির পথ ধরলাম। আমাদের বাড়ি আবার খানিকটা তফাতে। একটু যেতে না যেতেই ভীষণ ঝড় উঠল। ধুলোয় অন্ধকার হয়ে গেল চারদিক। আমি একটা বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই বাড়িটার পাশের একটা আম গাছের বিরাট ডাল মর্মর শব্দে ভেঙে পড়ল রাস্তার উপর। বাবা, খুব বেঁচে গেছি। বারান্দায় উঠতে যদি আর 2-4 সেকেন্ড দেরি হতো, তাহলে ডালটা আমার ঘাড়েই ভেঙে পড়তো। আর তা যদি পড়তো, তাহলে কি আর বাঁচতাম? এরপরে শুরু হলো বৃষ্টি। সে কি বৃষ্টি! সন্ধ্যের আগেই যেন মনে হচ্ছে মাঝরাত। তবে এই রক্ষা যে বৃষ্টিটা অল্পক্ষণের জন্যই হলো। মিনিট 15 পরেই বৃষ্টির দাপট কমে এলো। আরো 10 মিনিট পর বেশ কমে গেল। এখন যা বৃষ্টি পড়ছে, তাতে হেঁটে বাড়ি যাওয়া যায়। আকাশে কিন্তু বেশ মেঘ আছে, অন্ধকারও রাতের মতো। তবে একটা সুবিধে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাতে পথ ঘাট নজরে আসছে। বারান্দা থেকে নামতেই দেখলাম কে একজন এগিয়ে আসছে। সে কাছে এসেই বলল, বিল্টুদা, তোমাকে একটা কাজ করতে হবে। আমি ওকে চিনতে পেরে বললাম, ব্যাপার কি রাজু? এই দুর্যোগে এদিকে কোথায় চলেছিস? রাজু আমার বিশেষ বন্ধু। সে আমার প্রায় সমবয়সী। আমার বয়স 18, রাজুর বয়স 20 বলেও জানি। আমি যেমন রাজুর কথার উত্তর না দিয়ে তাকে উল্টে প্রশ্ন করেছি, রাজুও আমার কথার উত্তর না দিয়ে তার নিজের কথারই জের টেনে বলল, আমাদের কাঠের আড়তের ঘরখানা এই একটু আগে ঝড়ে ভেঙে পড়েছে। তুমি যদি আমার বাবাকে গিয়ে খবরটা দাও, খুব ভালো হয়। রাজুদের কাঠের আড়তটা দরজা জানলা পরিবর্গা তৈরির কাঠের আড়ত নয়, জ্বালানি কাঠের আড়ত। চেলা কাঠ বিক্রি হয়। খুব বড় আড়ত। প্রচুর কাঠ মজুত করা আছে। আড়তের টালির ছাওয়া একখানা ঘর আছে। ঘরের দেওয়ালগুলো দরমার তৈরি। দরজাটাও দরমার। ঘরের সামনের দিকে ছোট একটা বাঁশের মতো মাচা আছে। সেই মাচার ওপরেই টাকা পয়সার কাঠের বাক্স নিয়ে বসে রাজুর বাবা। বেশিরভাগ সময়ে রাজুর বাবাই কেনাবেচা করে। কোনো কাজে ব্যস্ত থাকলে রাজু আড়ত সামলায়। রাজু ইতিমধ্যেই ব্যবসায়ে বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে। মাল বেচাকেনা করতে সে কোনো অসুবিধা বোধ করে না। এজন্য এখন প্রায়ই রাজুকে আড়তে বসিয়ে ওর বাবা অন্যান্য কাজকর্ম সারে। ওই যে ঘরটা, ঘরের ওপরে বাঁশের সিলিং মতো করা আছে, তার ভেতরটাও চেলা কাঠে ভর্তি। বাইরের খোলা জায়গায় যেসব কাঠ স্তূপাকারে হয়ে রয়েছে, সেগুলো তো বর্ষা বাদলে ভেজে আবার কড়া রোদে উঠলে শুকিয়ে যায়। কিন্তু ঘরের সিলিংয়ে যে কাঠগুলো জমা করা আছে, সেগুলো শুকনো খটখটে। যদি কোনো খদ্দের শুকনো কাঠ কেনার জন্য বেশি আগ্রহ দেখায়, তাকে ওই সিলিং থেকে কাঠ পেরে ওজন করে দেওয়া হয়, কিন্তু দাম বেশি লাগে। আমি রাজুকে জিজ্ঞেস করলাম, আমি খবর দেবো কেন? তুই এখন বাড়ি যাবি না? এই দুর্যোগের রাতে কোথায় চলেছিস তুই? রাজু কেমন উদাস কণ্ঠে বলল, অনেক দূরে চলে যাচ্ছি বিল্টুদা। যাকগে, তুমি কিন্তু বাবাকে খবরটা দিও, আমি চললাম। বলতে বলতে রাজু হনহনিয়ে চলে গেল। তাকে আর দেখা গেল না। আমি খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। রাজুর কথাবার্তা কেমন যেন লাগলো। আমি আমার যুক্তি দিয়ে তার এইরকম আচরণের কোনো তাৎপর্য খুঁজে পেলাম না। রাজুদের আড়তটা আমার বাড়ি যাওয়ার পথেই পড়বে। তারপর পড়বে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তায় মিনিট 2-এর পথের মাথায় রাজুদের বাড়ি। চলতে চলতে রাজুর কথাই ভাবতে লাগলাম। এই দুর্যোগের রাতে সে অনেক দূরে কোথায় গেল? যেখানেই যাক, তাদের আড়তটা যে ভেঙে পড়েছে,
এমন একটা ভয়ানক খবর সে নিজে বাড়ি গিয়ে তার বাবাকে না জানিয়ে আমার উপর দায়িত্বটা দিল কেন? তার তো সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে গিয়ে খবরটা জানানো উচিত ছিল। সব ব্যাপারটা কেমন যেন হেয়ালির মতো মনে হচ্ছে আমার। চলতে চলতে আড়তের কাছে এসে ভেতরে ঢুকে গেলাম। হ্যাঁ, রাজু যা বলেছে তা সত্যি। ঘরটা একেবারে মুখ থুবড়ে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। দেখে আমারও বড় কষ্ট হলো। আর যাদের জিনিস তাদের তো অনেক বেশি কষ্ট হবেই। ঘরখানা আবার নতুন করে তৈরি করতে অনেকগুলো টাকা খরচ হবে। তখনও টিপ টিপ বৃষ্টি পড়ে চলেছে। বাড়ি গিয়ে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি গেঞ্জি পরে ছাতা নিয়ে আবার বেরোলাম। রাজুদের বাড়ি যেতে রাজুর বাবা মা আমাকে দেখে একটু অবাকই হলো। তারা বলল, কিরে বিল্টু এ সময়ে? রাজুর বাবা বলল, নিশ্চয় জরুরি খবর আছে। কি খবর রে বিল্টু? আয় ঘরে আয়। আমি বললাম, হ্যাঁ জ্যাঠামশাই, খবর ভালো নয়। রাজুর বাবা মা দুজনেই উৎকণ্ঠায় বলে উঠল, কেন, কি হয়েছে? বললাম, যে ঝড়টা হলো সেই ঝড়ে আপনার আড়তের ঘরটা ভেঙে পড়েছে। বাবা ব্যস্ত হয়ে বলল, রাজু তো আড়তেই ছিল, সে কোথায়? রাজুর সঙ্গে রাস্তায় আমার দেখা হলো, সেই আপনাকে খবরটা দিতে বলল। তার মুখে শুনে আড়তটা দেখে এলাম, ঘরটা একেবারেই ভেঙে পড়েছে। বাবা জিজ্ঞেস করলো, রাজুর সঙ্গে তোর কোথায় দেখা হলো? আমি বললাম, সুধীর গোসাইয়ের বাড়ির সামনে। আমি মাঠে খেলতে গিয়েছিলাম। খেলার সময় ঝড় বৃষ্টি উঠে আসে। বাড়ি ফেরার সময় যখন ঝড় বৃষ্টি উঠলো, সেই জন্য আমি ওদের বারান্দায় উঠে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমে এলে আমি রাস্তায় নামতেই ওর সঙ্গে দেখা হলো। ও বলল, অনেক দূরে যাচ্ছি, আড়তটা ঝড়ে পড়ে গেছে, বাবাকে খবরটা দিস। রাজুর বাবা আরো ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আশ্চর্য, বাড়িতে এলো না, আমাদের কিছু বললো না, কোথায় যাচ্ছে ও? আমিও তো সেটাই ভাবছি জ্যাঠামশাই। তুই কিছু জিজ্ঞেস করিসনি? বললাম, আগে জিজ্ঞেস করবো তো ভাবছিলাম, আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না, বলেই তাড়াতাড়ি চলে গেল। ওর বাবা বলল, আশ্চর্য, বড়ই আশ্চর্য, কোথায় গেল? আবার বলেছে অনেক দূরে যাচ্ছে। আমি তো এসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না বিল্টু। কখন ফিরবে তাও তোকে কিছু বলেনি? না জ্যাঠামশাই। রাজুর বাবার এবার যেন নিজে নিজেই বলতে লাগলো, অনেক দূরে যাচ্ছে, কার কাছে, কোথায় যাচ্ছে, কি দরকার আছে? আমাদেরও একবার সে কথা বলে গেল না। রাজুর বাবা এই কথা বলতে লাগলেন। তিনি বললেন, রাজুর খোঁজ খবর করতে হবে। রাজুর বাবা হতাশ কণ্ঠে বলল, চলো আমরা খুঁজতে বার হই। বললাম, ওদিক পানে তো রাজুর অনেক বন্ধু বান্ধব থাকে, তাদের বাড়িতে তুই যাবি নাকি? কেন যাব না? তাহলে দাঁড়া, জামা কাপড় পাল্টে নি। বৃষ্টি তখন বেশ থেমে এসেছে, আকাশে মেঘ জমেই রয়েছে। রাজুর বাবা জামা কাপড় পরে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। আড়তের দিকে তাকাতে ইচ্ছা হলো না রাজুর বাবার। ছেলের চিন্তাতেই তার মন উদ্ভ্রান্ত। আর আড়তটা দেখে হবেই বাকি, কাল সকালে লোকজন ডেকে আবার ঘরটাকে তো তৈরি করতে হবে। গোসাইদের বাড়ি ছেড়ে আরো এগিয়ে যেতে লাগলাম। এদিকটায় রাজুর 2-4 বন্ধু বান্ধবের বাড়ি আছে। সেসব বাড়িতে খোঁজ নিয়ে রাজুর কোনো সংবাদ পাওয়া গেল না। তাদের মধ্যে আরো একজন বন্ধু রাজুকে খোঁজার জন্য আমাদের সঙ্গী হয়েছে। গ্রামের শেষ পর্যন্ত অনেক বাড়িতেই আমরা খোঁজ খবর করলাম, কিন্তু রাজুর সন্ধান কোথাও পেলাম না। রাজুকে কেউ দেখেছে এমন কোথাও শোনা গেল না। খুঁজতে খুঁজতে সারা গ্রামটাই দেখা হয়ে গেল। রাজু যেতে পারে এমন সব জায়গায় দেখলাম। শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে এলাম। রাজুর বাবা বলল, কাল সকালে নিমডাঙ্গা, কুন্তিগ্রাম আর নারায়ণপুরে যাব, যদি মাসিদের বাড়ি বা মামার বাড়ি গিয়ে থাকে। বললাম, নারায়ণপুর তো অনেক দূর। হ্যাঁ, ওসব জায়গায়ও খোঁজ করা দরকার, কিন্তু জ্যাঠামশাই চিন্তা করে দেখুন, ওর যদি মাসির বাড়ি বা মামার বাড়ি যাওয়ার দরকার ছিল, সে তো আপনাদের জানিয়ে বাড়ি থেকে সাইকেল নিয়ে যেতে পারত। রাতে জলকাদার মধ্যে অত রাস্তা হেঁটে ওই গ্রামে পৌঁছাবে বা কখন? আমার তো মনেই হয় না যে মাসির বাড়ি বা মামার বাড়ি গেছে। রাজুর বাবা বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। সবচেয়ে বড় কথা, কেন সে যাবে?
আর যাবেই যদি আমাদের জানিয়ে যাবে না কেন? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না বিল্টু। এই রাতে ছেলেটা কোথায় গেল? রাজুর মা তো সারা রাত কান্নাকাটি করবে, আমারও তো ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। ওহ, কি বিপদেই পড়া গেল। পরদিন ভোরে উঠেই রাজুর বাবা সাইকেল নিয়ে বেরিয়ে গেল। রাজুর মায়ের বাপের বাড়ি নারায়ণপুরে। ওর মায়েরা 3 বোন। 3 বোনের সকলেরই কাছাকাছি গ্রামে বিয়ে হয়েছে। রাজুর মা মেজ। ছোট বোনের বিয়ে হয়েছে নিমডাঙ্গায়, আর বড় বোনের বিয়ে হয়েছে কুন্তি গ্রামে। এই 3 জায়গায় খোঁজ করেও কোনো লাভ হলো না। রাজু ওসব জায়গায় যায়নি। বেলা 11টা নাগাদ প্রায় কাঁদতে কাঁদতেই বাড়ি ফিরে এলো রাজুর বাবা। বাড়ি ফিরে দেখে বেলা 11টা নাগাদ প্রায় কাঁদতে কাঁদতেই বাড়ি ফিরে এলো রাজুর বাবা। বাড়ি ফিরে দেখে 4 জন মজুর শ্রেণীর লোক তার জন্য অপেক্ষা করছে। রাজুর মা ঘর থেকে বেরিয়ে এসে উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করলো, রাজুর খোঁজ পেলে? না। কোথায় যে ছেলেটা গেল? রাজুর মা বলল, কি জানি বাবা, এ কি কাণ্ড। রাজুর বাবা জিজ্ঞেস করলো, এরা কারা? মা বলল, রাজু এদের পাঠিয়ে দিয়েছে ঘর তৈরির জন্য। বাবা শুধালো, তোমরা কোথায় থাকো? তোমাদের চেনা মনে হচ্ছে। একজন বলল, গ্রামের শেষে আমাদের ঘর, আপনাদের তো আমরা চিনি। কাল রাতে খোকাবাবু আমাদের ওখানে গিয়েছিল, গিয়ে বলল আড়তটা ঝড়ে পড়ে গেছে, আপনার সঙ্গে দেখা করে কথা বলে ঘরটা যেন তৈরি করে দিই। তাড়াতাড়ি তৈরি করে দেওয়ার জন্য আমাদের 4 জনকে আসতে বলেছে। বাবা জিজ্ঞেস করলো, রাজু আর কি তোমাদের বলেছে? রাজুর বাবা বলল, তোমরা তো 4 জন রয়েছো, ঘরটা যাতে কালকের মধ্যে তৈরি হয়ে যায় চেষ্টা করবো বাবু। রাজুর বাবা বাড়িতে ফিরে এলো। মাথায় একটু তেল জল দিয়ে 1 মুঠো ভাত মুখে দিল। রাজুর মায়ের অবস্থাও তাই। এমন অবস্থায় কোন বাপ মা কি কিছু খেতে পারে? খিদেও থাকে না, তেষ্টাও থাকে না। খেয়ে দিয়ে যে একটু বিশ্রাম করবে সেই ইচ্ছাও নেই। এরপর কোথায় রাজুর খোঁজ করা যায় এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে বসলো। রাজুর বাবা বলল, কোথায় আর খোঁজ করব, তার মাথায় আসছে না। তাছাড়া তোমার 2 বোন ও তোমার দাদারাও রাজুর খোঁজে চারিদিকে লোক পাঠাবে বলেছে। এতক্ষণে তারা খোঁজ করতে আরম্ভ করেছে। আমাদের বিল্টু ও 2 জনকে নিয়ে খোঁজ করতে বেরিয়েছে। তাছাড়া কাল রাতে রাজুর যে বন্ধুদের বাড়ি গিয়েছিলাম, তাদেরও আজ সকাল থেকে রাজুর সন্ধানে বেরোবার কথা। এখনো তো কারোর কাছ থেকেই কোনো খবর পেলাম না। কি যে করি ভাবছি, সদরে গিয়ে থানায় একবার ব্যাপারটা জানিয়ে আসি। রাজুর তো কয়েকটা ফটো আছে, একটা ভালো দেখে ফটো বার করো তো, ওটা থানায় দিয়ে আসবো। রাজুর মা বলল, আজকের দিনটা অপেক্ষা করো, দেখো কারোর কাছ থেকে কোনো খবর পাও কিনা। কাল বরং সদরে যেও। আমার তো মনে হয় রাজু সেখানেই আছে, ভালোই আছে। এখন তুমি একবার বরং আড়তে গিয়ে দেখো ওরা কি করছে। তাই যাই বলে রাজুর বাবা বাড়ি থেকে বার হলো। আড়তে পৌঁছে দেখলো মজুরেরা ততক্ষণে চালের টালিগুলো এক জায়গায় জড়ো করে পেরেক টেনে বার করে চালের বাঁশগুলো খুলছে। রাজুর বাবাকে দেখে বলল, আজ কেবল চালের বাঁশগুলো খুলে রেখে যাব, কাল সকাল থেকে পুরোদমে কাজে লাগবো। কাল পরশু পুরো 2 দিন ধরে কাজ করব। আজকে কর্তা আমাদের হাফ মজুরি দেবেন। ঠিক আছে, আমি চলি, তোরা যা করার কর। ছেলেটা যে কাল রাতে তোদের সঙ্গে দেখা করতে পেরেছে, সেই থেকে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। কোথায় যে গেল? একজন মজুর বলল, কোথাও কোনো চেনা জানা লোকের ঘরে গেছে, আজ নিশ্চয়ই ফিরে আসবে। রাজুর বাবা জিজ্ঞেস করলো, তোমরা আমার ছেলেকে এর আগে কখনো দেখেছো? কেন দেখবো না কর্তা, এক গায়ের লোক আমরা, দেখবো না? খোকাবাবুকে কতই তো পথে ঘাটে দেখি। ঠিক আছে বলে রাজুর বাবা চলে গেল। তারপর সারাটা দিন কেটে গেল, রাতও অনেক হয়ে গেল, তবু রাজুর সংবাদ তিনি পেলেন না। যারা যারা রাজুর খোঁজে বেরিয়েছিল একে একে সকলেই এসে জানিয়ে গেল রাজুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। রাজুর মা তো কেঁদে বুক ভাসতে লাগলো। পরের দিন একটু বেলা হলে পাড়ার লোকজনের সঙ্গে পরামর্শ করে রাজুর বাবা থানায় যাওয়ার কথাই ভাবলো।
ঠিক সেই সময় আড়ত থেকে হন্তদন্ত হয়ে দুজন মজুর এসে উপস্থিত। তাদের মুখ চোখের ভাব কেমন যেন ভয়ার্ত। তারা বাড়িতে ঢুকেই বলল, কর্তা, বড় খারাপ খবর নিয়ে এসেছি। কি হয়েছে? রাজুর বাবাও ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। কর্তা, খোকাবাবু আর বেঁচে নেই। চিৎকার করে উঠল রাজুর বাবা। কি বলছিস? মজুর বলল, হ্যাঁ কর্তা, আপনার ছেলে ঘর চাপা পড়ে মরে গেছে। ঘরের ভেতরে যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো সরাতেই দেখি খোকাবাবু তার নিচে চাপা পড়ে রয়েছে। রাজুর বাবা মা হতাশ হয়ে অবাক হয়ে সঙ্গে সঙ্গে ছুটলো আড়তে। যারা বাড়িতে এসেছিল তারাও ছুটলো। দেখতে দেখতে আড়তটা লোকে ভরে গেল। ততক্ষণে রাজুর মৃতদেহটা ফাঁকা জায়গায় এনে শুয়ে রাখা হয়েছে। সকলেই এখন বুঝতে পারলো রাজুর প্রেতাত্মাই আমার সঙ্গে কথা বলেছিল আর মজুদের সঙ্গে দেখা করেছিল।